আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। আইস অভিযান চলাকালীন পোর্টল্যান্ডে গুলিতে এক পুরুষ ও নারী আহত, দেশ জুড়ে বিক্ষোভ। আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প। আবাসন ব্যয় কমাতে $200 বিলিয়ন মর্গেজ বন্ড কেনার ঘোষণা ট্রাম্পের। বিএনপি ও জামায়াতের ভোট পরবর্তী অবস্থান, জাতীয় সরকার গঠনের সম্ভাবনা কতটা বাস্তব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি পুরো সংবাদে। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে অভিবাসন সংক্রান্ত অভিযানের সময় এক পুরুষ ও এক নারী ফেডারেল এজেন্টদের গুলিতে আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগের দিন মিনিয়াপোলিসে আইসের গুলিতে এক নারী নিহত হওয়ার পর ধারাবাহিক এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে বৃহস্পতিবার এক অভিবাসন সংক্রান্ত অভিযানের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে এক পুরুষ ও এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পোর্টল্যান্ড পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ইউএস বর্ডার পেট্রোল এজেন্টরা একটি লক্ষ্যভিত্তিক যানবাহন থামানোর চেষ্টা করছিলেন। এ সময় সন্দেহভাজন গাড়ির চালক, যাকে ভেনেজুয়েলার গ্যাং সদস্য বলে ধারণা করা হচ্ছে, নিজের গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেন। ডিএইচএস জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে এক এজেন্ট গুলি ছোড়েন। এরপর চালক ও তার সঙ্গে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ জানায়, গুলির ঘটনার প্রায় 6 মিনিট পর তারা জানতে পারে যে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ অবস্থায় একটি মেডিকেল ক্লিনিক থেকে প্রায় 2 মাইল দূরে সাহায্য চাইছেন। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আগের দিন মিনিয়াপলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের এক এজেন্টের গুলিতে 3 সন্তানের জননী 37 বছর বয়সী এক নারী নিহত হন। ধারাবাহিক এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, তারা পোর্টল্যান্ডের ঘটনার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, যদিও বিশ্লেষকরা এটিকে জাতিসংঘ সনদ লঙ্ঘন হিসেবে দেখছেন। ট্রাম্প ভেনেজুয়েলাকে পরিচালনা করার হুমকি দিয়েছেন এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করতে আগ্রহী। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইন অবজ্ঞা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক টাইমসকে বৃহস্পতিবার 8 জানুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাইছি না। তবে বিশ্লেষকরা এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ। হামলার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সঠিক কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করেছেন এবং পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিঃসংকোচে সামরিক শক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন। আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক আইনের অবজ্ঞা বিশ্ব ব্যবস্থার জন্য বিপজ্জনক। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার মার্গারেট স্যাটারথওয়েট বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বিশ্ব রাজনীতিতে ফের চরম উত্তেজনা। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইউরোপের দিকে আগ্রাসী দৃষ্টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে বেপরোয়া অবস্থান নিয়েছেন তিনি। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক।
গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী ঢুকলে আগে গুলি, পরে প্রশ্ন। ট্রাম্পের এই অবস্থানে একজোট হয়েছে ইউরোপের 6 শক্তিধর দেশ। বিশ্ব কি তবে আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে? ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর থেকে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। একটির পর একটি দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন তিনি। এবার লক্ষ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ড্যানিশ সেনারা আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র কোনো ব্যতিক্রম নয়। ডেনমার্ক বলছে 1952 সাল থেকে কার্যকর সেনাবাহিনীর রুল অফ এনগেজমেন্ট এখনো বহাল রয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। এ অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে একজোট হয়েছে ইউরোপের ক্ষমতাধর 6 দেশ। তারা স্পষ্ট বার্তায় বলেছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নাতীত। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন হামলা মানেই ন্যাটোর ভাঙন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অবসান। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া ট্রাম্পের অবস্থানে বেকায়দায় বিশ্ব আর গ্রিনল্যান্ড হয়ে উঠেছে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড দখলের জন্য নতুন পরিকল্পনা ভাবছে। হোয়াইট হাউসের সূত্রের খবর, গ্রিনল্যান্ডের প্রত্যেক বাসিন্দাকে প্রলুব্ধ করতে $10,000 থেকে $1 লক্ষ পর্যন্ত ঘুষ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। যদিও গ্রিনল্যান্ডবাসীর জরিপে দেখা গেছে তারা ডেনমার্ক থেকে স্বাধীন হতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের অধীনে যেতে রাজি নয়। ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে আগ্রাসন চালায় তবে তাদের সৈন্যরা ঊর্ধ্বতন কমান্ডের অনুমতি ছাড়াই হামলা চালাতে পারবে। এই নির্দেশনা 1952 সালের নিয়ম অনুযায়ী এখনও বলবৎ। ট্রাম্প আগে বলেছিলেন, দ্বীপটি মার্কিন নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিগ্রহণে সামরিক বাহিনী ব্যবহারের বিকল্প রয়েছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, যথেষ্ট হয়েছে, এটি আর ফ্যান্টাসি নয়। বিশ্বের দৃষ্টি এখন আর্কটিকের দ্বীপটির উপরে, যেখানে সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ট্যারিফ রায়ের আগে আমদানিকারকদের নতুন ডিজিটাল ফেরত প্রক্রিয়ায় অংশ নেওয়ার শেষ তারিখ জানানো হয়েছে। ইউএস কাস্টমসের এই সিস্টেমে 6 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। রায়ে ট্রাম্পের ট্যারিফ অবৈধ ঘোষিত হলে ফেরত শুধুমাত্র এই অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রদান করা হবে। তাই আমদানিকারকদের সময়মতো অ্যাকাউন্ট সেট আপ করা জরুরি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়ের আগে আমদানিকারকদের জন্য ট্যারিফ ফেরতের নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে যে সকল আমদানিকারক সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ট্যারিফ অবৈধ ঘোষণা করলে রিফান্ড পেতে চায়, তাদের 6 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ডিজিটাল সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মার্চ 2025-এ ট্রাম্পের এক নির্বাহী আদেশের অধীনে কাস্টমস অফ ফিজিক্যাল চেকের প্রক্রিয়া বন্ধ করে আধুনিক ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ACE চালু করেছে। ACE এ আমদানিকারকরা ইম্পোর্ট এক্সপোর্ট তথ্য জমা দিতে রেগুলেশন মেনে চলতে এবং অটোমেটেড ক্লিয়ারিং হাউস মাধ্যমে রিফান্ড পেতে পারবেন। আগের প্রক্রিয়ায় কাস্টমসকে ইমেইলের মাধ্যমে তথ্য প্রেরণ করতে হতো এবং ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করতে হতো, যা বড় পরিসরে কার্যকর ছিল না। নতুন সিস্টেমটি দ্রুত ও নিরাপদ পদ্ধতিতে রিফান্ড নিশ্চিত করবে। কাস্টমস কর্মকর্তারা সতর্ক করেছেন, সময়সীমার বাইরে গেলে রিফান্ডের সুযোগ নষ্ট হতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় ট্রাম্পের কর নীতির বৈধতা নির্ধারণ করবে। তাই আমদানিকারকদের এখনই নতুন ডিজিটাল সিস্টেমে সাইন আপ করা অত্যন্ত জরুরি। এই পদক্ষেপ আমেরিকার আমদানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য ও কর ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে। মর্গেজ সুদের হার কমাতে সরকারকে $200 বিলিয়ন মর্গেজ বন্ড কিনতে নির্দেশ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের নগদ অর্থ ব্যবহার করে এই উদ্যোগ নেওয়া হবে। তবে অর্থনীতিবিদদের মতে এতে হার সামান্য কমলেও
আবাসন সংকটের মূল সমস্যার সমাধান হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সরকার প্রায় $200 বিলিয়ন মর্টগেজ বন্ড কিনবে, যার ফলে গৃহ ঋণের সুদের হার কমবে এবং বাড়ির মাসিক কিস্তি সাধারণ মানুষের নাগালে আসবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, সরকারের তত্ত্বাবধানে থাকা 2 মর্টগেজ প্রতিষ্ঠান ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক তাদের হাতে থাকা $200 বিলিয়ন নগদ অর্থ ব্যবহার করে এই বন্ড কিনবে। তার দাবি, এতে মর্টগেজ রেট কমবে, মাসিক পরিশোধের চাপ হ্রাস পাবে এবং বাড়ির মালিক হওয়া আরও সহজ হবে। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ কমাতেই এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আবাসন সংকট, নির্মাণ ঘাটতি এবং বাড়ির দাম আয়ের তুলনায় দ্রুত বাড়ায় অনেকের পক্ষে বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ মর্টগেজ রেট সর্বোচ্চ 0.25 থেকে 0.5% পর্যন্ত কমাতে পারে, যা সমস্যার মূল সমাধান নয়। তাদের মতে, বাড়ির সরবরাহ সংকট দূর না হলে আবাসন বাজারের চাপ থেকেই যাবে। এদিকে সমালোচকদের আশঙ্কা, এই পরিকল্পনায় ফ্যানি মে ও ফ্রেডরি ম্যাকের আর্থিক সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার সময় বিপদ ডেকে আনতে পারে। মার্কিন আয়কর দপ্তর IRS জানিয়েছে, 2026 সালের কর ফাইলিং মৌসুম 26 জানুয়ারি থেকে শুরু হবে। 9 জানুয়ারি থেকে ফ্রি ফাইল প্রোগ্রাম খোলা হয়েছে $84,000 কম আয় থাকা করদাতাদের জন্য। নতুন স্কেজুলে 1A ফর্মে টিপস, ওভারটাইম, গাড়ি ঋণ সুদ ও সোশ্যাল সিকিউরিটি এর কর ছাড় দাবি করা যাবে। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। মার্কিন আয়কর দপ্তর ঘোষণা করেছে, 2026 সালের কর ফাইলিং মৌসুম শীঘ্রই শুরু হবে। নাগরিকরা 2025 সালের কর রিটার্ন জমা দিতে পারবেন 26 জানুয়ারি থেকে। সময়মতো ফাইল করলে 15 এপ্রিলের ডেডলাইন পর্যন্ত সরাসরি বা সম্প্রসারণের জন্য আবেদন করা যাবে। IRS এর ফ্রি ফাইল প্রোগ্রাম 9 জানুয়ারি থেকে খোলা হয়েছে, যা $84,000 কম সামঞ্জস্যকৃত আয় থাকা করদাতাদের জন্য প্রযোজ্য। যারা নিজে কর প্রস্তুত করতে চান, তারা 26 জানুয়ারি থেকে ফ্রি ফাইল ফিলেবল ফর্মস ব্যবহার করতে পারবেন। এই সুবিধা আয় নির্বিশেষে সকলের জন্য খোলা। 2026 সালের কর মৌসুমে নতুন শিডিউল 1A ফর্ম ব্যবহার করা হবে, যা টিপস, ওভারটাইম, গাড়ি ঋণ সুদ এবং সোশ্যাল সিকিউরিটি এর মতো সাম্প্রতিক কর ছাড় দাবি করতে সাহায্য করবে। নাগরিকরা IRS এর অনলাইন অ্যাকাউন্ট থেকে অবশিষ্ট টাকা, প্রদেয় পেমেন্ট এবং কর নথি সম্পর্কে তথ্য জানতে পারবেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং IRS CEO ফ্র্যাঙ্ক বিসিগনানো জানিয়েছেন, নতুন কর আইন অনুসারে ফর্ম ও প্রক্রিয়া আপডেট করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন, IRS 2026 সালের ফাইলিং মৌসুমে করদাতাদের সহায়তা এবং দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত। এবারের মৌসুমে করদাতারা সহজেই হোয়াটস মাই রিফান্ড টুল ব্যবহার করে রিফান্ডের অবস্থা জানতে পারবেন। IRS বলেছে, নতুন নীতি এবং ফর্মের মাধ্যমে মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের জন্য সুবিধা বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নির্মাতা জেনারেল মোটরস বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইভি প্রকল্প পুনর্গঠনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় $6 বিলিয়ন চার্জ নেবে। বাজারে চাহিদা কমে যাওয়া এবং ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তনকে এই সিদ্ধান্তের প্রধান কারণ বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস বা GM বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি প্রতিষ্ঠানটি জানায়, ইভি বা ইলেকট্রনিক ভেহিকেল প্রকল্প পুনর্গঠনের অংশ হিসেবে তারা প্রায় $6 বিলিয়ন চার্জ হবে। ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তন এবং বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়াই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানানো হয়েছে। GM এর নিয়ন্ত্রক নথিতে বলা হয়, পরিকল্পিত ইভি উৎপাদন হ্রাস করায় সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ফলে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল ও সমঝোতার কারণে প্রায় $4.2 বিলিয়ন নগদ চার্জ নিতে হচ্ছে কোম্পানিটিকে। আগের উচ্চ উৎপাদন ধরে নিয়ে যেসব চুক্তি করা হয়েছিল, বাজার পরিস্থিতি বদলানোয় সেগুলো আর কার্যকর রাখা সম্ভব হয়নি।
তবে জিএম জানিয়েছে যুক্তরাষ্ট্রে তাদের প্রায় 1 ডজন বৈদ্যুতিক গাড়ির মডেল বাজারে চালু থাকবে এবং এগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। প্রতিষ্ঠানটির দাবি শিল্প খাতে সবচেয়ে বিস্তৃত ইভি লাইন আপ তাদেরই রয়েছে। এই চার্ট চলতি বছরের চতুর্থ প্রান্তিক আয়ের প্রতিবেদনে বিশেষ আইটেম হিসেবে দেখানো হবে। জিএম আরও জানিয়েছে 2026 সালেও কিছু অতিরিক্ত খরচ হতে পারে, তবে তা 2025 সালের তুলনায় কম হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে তর্ক চলছে। জামায়াত জাতীয় সরকার চায় শর্ত সাপেক্ষভাবে, আর বিএনপি চাইছে মিত্র দলের সঙ্গে ঐক্যমত্যের সরকার। দুই দলের প্রস্তাব আলাদা হওয়ায় যৌথ সরকার গঠনের সম্ভাবনা কম। নির্বাচনের ফলাফল ও বাস্তবতা নির্ধারণ করবে তারা একসাথে সরকারে যাবে কিনা। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রশ্নে রাজনৈতিক আলোচনা তীব্র হচ্ছে। জামায়াতে ইসলামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে, তবে তারা 3টি শর্ত দিয়েছে: দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং 2022 সালের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন নির্বাচনের পর তারা বিএনপির সঙ্গে আলোচনা করবে, তবে সরকারের কাঠামো ও অংশীদারি নিয়ে শর্ত তারা নির্ধারণ করবে। অন্যদিকে বিএনপি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা বললেও তাদের প্রস্তাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা নিজের মিত্র দলগুলোর সঙ্গে ভোটের মাঠে অংশ নিয়েছে এবং সেই অনুযায়ী সরকার গঠনের পরিকল্পনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই দলের প্রস্তাবে মূল পার্থক্য হলো জামায়াত জাতীয় সরকারের শর্ত সাপেক্ষ অংশীদারি চাইছে, আর বিএনপি ঐক্যমত্যের সরকারে মিত্র দলের সঙ্গে এগোতে চায়, জামায়াতকে বাদ রেখেই। ফলে বিএনপি জামায়াতের যৌথ সরকার গঠনের সম্ভাবনা বর্তমানে কম। নির্বাচনের ফলাফল এবং বাস্তবতা নির্ধারণ করবে তারা একসাথে সরকারে যাবে কি না। তবে আলোচনার দ্বার এখনো খোলা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই দুই দলের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে এবং ভোটের ফলাফলের পর পরিস্থিতি নতুন রূপ নিতে পারে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই আলোচনা গুরুত্ব বহন করেছে। রাজধানীতে গণপরিবহন অপ্রতুল ও যানজট এড়াতে মোটরসাইকেল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে যাতায়াত ও রাইড শেয়ারিং সেবার মাধ্যমে লাখ লাখ মানুষ আয়ের সুযোগ পাচ্ছেন। পাঠাও ও উবারের মাধ্যমে দেশ জুড়ে 7.5 লাখের বেশি নিবন্ধিত চালক ও রাইডার কর্মসংস্থান পেয়েছেন। অনেকেরই এটি তাদের প্রধান আয়ের উৎস। মাসে মোটরসাইকেল রাইডাররা 60,000 টাকা, কার ক্যাপ্টেনরা 1,20,000 টাকা পর্যন্ত আয় করতে পারছেন। তবে চালকরা অভিযোগ করেন উবারে 25% এবং পাঠাওতে 5 থেকে 20% কমিশন কর্তনের কারণে আয় কমছে। চুক্তিতে রাইড করা বাড়তি সুযোগ, খরচ এবং ঝুঁকি নিয়ে আসে। শ্রম সংস্কার কমিশন রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও কমিশন 10% করার সুপারিশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং খাত দেশের অর্থনীতি সচল রাখছে। সরকারের সুদৃষ্টি এবং ন্যায্য নীতিমালা চালু হলে আরও বেশি মানুষ উপকৃত হবে এবং এই সেক্টরের টেকসই উন্নয়ন সম্ভব হবে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।